আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন বলছি, মিরপুর 12 কালাপানি থেকে। রাসেল ভাই, আমি এর আগে একটা স্টোরি শেয়ার করেছিলাম, জানি না ওটা কোনো কারণে হয়তো সিলেক্টেড হয়নি, তো এই কারণে আমি আবার আরেকটা স্টোরি পাঠাচ্ছি। তো এটা মূলত শুরু হয় আমি যখন টাঙ্গাইল কালিহাতি লেখাপড়া করতাম দাখিল মাদ্রাসায়। ওইখানে যখন আমি ক্লাস 8-9-এ মানে 9-10-এ উঠি, তখন আমি আলাদা থাকি, মানে ভালো একটা রেজাল্টের আশায়। তো পরীক্ষার সময় আমি ওই যেখানে বাসা নিয়েছিলাম মাদ্রাসার পাশেই, তো ওইখান থেকে আমি দূরে নেই একটু, মানে দূরে বলতে 2-3 কিলোমিটার দূর, এতটুকু দূরে আমি বাসা নেই, মানে মাদ্রাসা থেকে। তো যেই বাসায় আমি নেই, তো গ্রামে কিছু কিছু জায়গায় প্রচলিত আছে যে জাগির, মানে লেখাপড়া করবে এক জায়গায় কিন্তু খাওয়া দাওয়া করবে অন্যের বাসায়, এটাকে বলে জাগির। তো আমার কথাবার্তা ব্যবহার এসব দেখে যার বাসা মানে ভাড়া নিতে গেছিলাম, উনি মানে আমায় খুব পছন্দ করেছে এবং আমায় বলেছে যে বাবা, তুমি পড়ো, তুমি যেহেতু পড়াশোনা করার জন্য এখানে আসছো, সমস্যা নেই, তুমি পড়ো, তোমার ভাড়া দেওয়ার দরকার নেই, তুমি এখানে শুধু থাকবে। কারণ আমার এই রুম এটা পরেই থাকে, টিনের ঘর, মানে চতুর্দিকে মানে পাকা করা, উপরে আর সাইডে হলো টিন। তো বললো যে তুমি এখানে আমার ঘরের মধ্যে এমনি, এটা ঘর এমনি পড়া থাকে, তুমি যদি পড়তে চাও তাহলে পড়ো। তো আমি ওইখানে থাকতাম। আর খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা, মাদ্রাসার পাশে যখন ছিলাম তখন ওইখানে বোর্ডিং থেকে খাবার আমাকে দেওয়া হতো, ওইখান থেকেই খাওয়া দাওয়া করতাম, খাবার পাঠাতো। তো যেহেতু আমি এত দূরে আসছি, তো সেহেতু আমার এখানে একজনের কাছে আমার থাকতে হবে, মানে খাবারের জন্য জাগিরটা থাকতে হবে। তো বেশি দূরে না, ওই যেই বাসার সাথেই আরেকটা বাসা ছিল, ওনারা 2টা ফ্যামিলি ছিল। তো 2টা ফ্যামিলি থেকে আমাকে ভাগাভাগি করে খাবার দিত, মানে আমাকে বলে দিয়েছিল যে তোমার খাবার নিয়ে কারো ভাগাভাগি করতে হবে না, আমরা নিজেরাই খাবার রেডি করে রাখবো, তুমি এসে নিয়ে যেও, সমস্যা নেই। তো গ্রামে সচরাচর বাসাগুলো কিন্তু একদম সাথে সাথে থাকে, মানে এরকম না যে এখানে একটা বাসা, দূরে একটা বাসা, ওইখানে আরেকটা বাসা, একদম পাশাপাশি। শুধু এই বাসা থেকে ওই বাসায় যাওয়ার জন্য একটা টিনের একটা ব্যারিকেড থাকে, বাস এইটুকু, তাছাড়া আর কোনো পার্থক্য নেই। তো আমার পরীক্ষা যখন শেষ হয়ে গেছে, মানে আমার এসএসসি পরীক্ষা যখন শেষ, মানে আমি চলে যাব, আজকে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। তো যেহেতু আমার লাস্টের দিন, আমি সব কিছু ব্যাগ আমার গোছানো ছিল, রাতে আমি গুছিয়ে রেখেছিলাম যে পরীক্ষা দিয়ে আমি ওই দিনই চলে যাব। আমি দুপুরে শেষ হবো, আমি বিকালের বাসে উঠে যাব, তারপর এখান থেকে মিরপুর 12 নম্বর আসতে আসতে আমার রাতের 11টা 11:30 বাজবে, কোনো সমস্যা হবে না। তো ওই দিন রাতে আবার আমি চলে আসবো, এই কারণে ওই যাদের পাশে আমি খাওয়া দাওয়া করতাম, ওনারা আদর করতো আমাকে। তো ওনারা হাঁসের গোশত রান্না করে, তা সাদা ভাত, আমাকে ভালো মন্দ একটু খাওয়ায় আর কি। তো আবার আমার জন্য পিঠা বানায়, তেলের পিঠা বানায় অনেকগুলো। তো খাওয়া দাওয়া যখন শেষ হয়, ওই সময় আমায় বলছে যে মানে একটা বাটির মধ্যে 3টা তেলের পিঠা দিয়েছে আমায়, 3টা তেলের পিঠা দিয়েছে। আর বলছে যে না, ওইটা তুমি গিয়ে রাতে তো ঘুমানোর সময় তুমি খাবা, মানে আমাকে বলেছে যে রাতে ঘুমানোর সময় খাবে, মানে আমি তো রাতের খাবার খেয়ে আমি আসছি আর কি। আমি আগের দিনের কথা বলছি, যেদিন আমার লাস্ট পরীক্ষা শেষ, আমি সবকিছু গুছিয়ে ওই রাতে খাবারটা খেয়ে মানে খাচ্ছি আর কি। তো আমি বললাম যে তাহলে এটা ঢেকে দেন। পরে বলছে যে ঢাকার দরকার নেই, বাসা তোমার রুম তো পাশেই, চলে যাও। তা আমি বললাম যে না, আম্মু বলতো যে মুরব্বীরাও বলতো যে তেলের জিনিস নাকি রাতের বেলা এইভাবে খেতে হয় না বা খোলাভাবে নিতে হয় না, তাহলে নাকি পেতনি ধরে। মানে আমি হেসে বলছিলাম কথাটা। তো পরে ওনারও হাসলো, বললো আরে সমস্যা নেই, তোমার বাসা তো সাথেই। তো আমি ওইভাবেই পরে বললাম যে ঠিক আছে তাহলে বাদ দেন, বাটিটাও রেখে দিলাম। আমি হাতে করেই তেলের পিঠা নিয়ে আমি আমার রুমে চলে আসছি। তো আমার বাসার ওনাদের বাসা, এই দুই বাড়ির মাঝখানে একটা টিনের একটা বেড়া ছিল। ওই টিনের বেড়ার মাঝখানে একটা ফাঁকা জায়গা ছিল এই বাসা থেকে ওই বাসায় যাওয়ার জন্য। গ্রামের বাড়িগুলো সচরাচর এরকমই হয়, একজনের বাড়ির উপর দিয়ে রাস্তা থাকে যাওয়ার, তো এরকম।
তো সমস্যাটা হয়েছে এইটা যে ওই যে টিনের যে বেড়াটা ছিল, ওই বেড়ার ওইখানে যাতায়াতের পথে একটা হিজল গাছ ছিল, একটা হিজল গাছ। তো আমি ওইখান দিয়ে নর্মালি চলে আসছি। তো যখন আমি আসছিলাম তখন আমার আবার একটা আছে আর কি, মানে শক্তি বলতে পারেন আর কি। লিসেনাররা মানে আমি বললে বুঝবেন যে আছে না, যে যেমন তুলারাশি যারা, তারা সরাসরি অশরীরী ওদেরকে দেখতে পারে, মানে স্বচক্ষে। কিন্তু কিছু কিছু মানুষ এরকম থাকে যারা দেখতে পারে না, কিন্তু ওইখানে যদি কিছু থাকে তাহলে, বা আশেপাশে যদি থাকে তাহলে শরীরে একটা সিগন্যাল দেয়। তো আমার এরকমই ছোট থেকে আমার এই জিনিসটা আমার ভিতরে। আমার কোনো জিনিস যদি খারাপ কোনো জায়গায় আমি যাই, বা আমার আশেপাশে যদি কোনো ব্যাড এন্টিটি থাকে, তাহলে আমার শরীর সিগন্যাল দিয়ে দেয়। তো যখন আমি ওই পিঠাগুলো নিয়ে হিজল গাছের নিচ দিয়ে আসছিলাম, হিজল গাছটা ছোট ছিল, তখন আমার শরীরে একটা মানে পুরো মাথার চুল পর্যন্ত, মানে শরীরের সম্পূর্ণ পশম দাঁড়িয়ে যায়, মানে আমার একটা সিগন্যাল। তো আমি কিছু মনে করি না, আমি ভাবলাম যে খাওয়া দাওয়া করে আসছি, পেট ভরা আর ভালো মন্দ খেয়েছি, এই কারণে হয়তো শরীরটা হিলাচ্ছে, তো অনেক পড়া আছে, পড়তে হবে। তারপর আমি রাতের 2টা পর্যন্ত আমি পড়াশোনা করলাম। তো পড়ার মাঝখানে পিঠাগুলো খাচ্ছিলাম। আমি খাওয়া দাওয়া করেছি, বাস খাওয়া দাওয়া শেষ। পরের দিন পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে সব টিচারদের কাছ থেকে দেখা করলাম, যাদের কাছে ছিল আর যাদের দূরে ছিল তাদেরকে ফোন দিয়ে বিদায় নিলাম। তারপর এখান থেকে আমি বোর্ডিংয়ে সব ছেলেদের সাথে দেখা করে আমি চলে আসলাম। ঢাকা আসার পর 3-4 দিন, 3 দিন না 4 দিন, এরকম 3-4 দিনের মধ্যে আগে এরকমই হবে। 3-4 দিন পর আমার ব্যবহার, কথাবার্তা পুরো অস্বাভাবিক। মাথা মানে পান থেকে চুন খসলেই মেজাজ আমার গরম থাকতো, মানে মেজাজ গরম হয়ে যেত কিছু হলেই। মানে ছোট ছোট বিষয়, মানে যেই ছেলে আমি হাসাহাসি করি ঘরে, আমি আমার নিজের আম্মুর সাথে মজা করি, আম্মুকে আমার বেস্ট ফ্রেন্ডের মতো। আমার ছোট ভাই আছে, ওদের সাথে আমি পুরো ফ্রেন্ডলি কথাবার্তা বলি, হেসে হেসে কথা বলি, আমি মজা করি, মানে আমি ওদের আমি জোকস শোনাই, যায় হাসাই আমি। ওরা মন খারাপ করে থাকলে আমি নিজে ওদের হাসাই। সেখানে আমি আম্মুর সাথে পর্যন্ত বাজে ব্যবহার করছি। আর সমস্যাটা মূলত হয়েছে এরকম যে আমার ঘন ঘন খিদে পেত। মানে আছে না, একটা লিমিট আছে না, যে সকালে খেলাম 7টা-8টার দিকে, পরে আবার 11টা-12টার দিকে খেলাম, তারপর আবার দুপুর 3টার দিকে খেলাম, 5টার দিকে খেলাম, এটা তো নর্মাল। কিন্তু না, আমার ঘন ঘন বলতে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরপরই আমার প্রচুর খিদে পেত। আর যখন আমার খিদে পেত তখন আমি খাবার চাইতাম ভালো মতে, যদি খাবার না দিত তাহলে আমি চিল্লাচিল্লি শুরু করতাম, রাগারাগি করতাম, ঘরের এটা ভেঙে ফেলবো, ওইটা ভেঙে ফেলবো, এরকম বলতাম। তো শুরুর দিকে আম্মু ভাবলো যে হয়তো এতদিন টাঙ্গাইল ছিল, এখানে কি খেয়েছে না খেয়েছে, হয়তো ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে, এই কারণে হয়তো রুচি বেড়েছে। কিন্তু শরীরে কিন্তু কোনো পরিবর্তন নেই। এরকম না যে আমি অনেক মোটা, নাদুস নুদুস, এরকম না। শরীর আলহামদুলিল্লাহ, স্বাস্থ্য একদম সুস্বাস্থ্যের অধিকারী আল্লাহ দিয়েছিলেন। এখন আলহামদুলিল্লাহ আমি ওইরকমই আছি। কিন্তু আম্মু ভাবলেন যে হয়তো মুখে হয়তো রুচি হয়েছে, এই কারণে হয়তো বেশি খায়। কিন্তু খাবারের একটা লিমিট থাকে, আছে না? একটা মানুষ, একটা সুস্থ স্বাভাবিক মানুষ কত প্লেট ভাত খেতে পারবে? 1.5 প্লেট, বা যে একটু বেশি খায় সে হয়তো 2 প্লেটই খাবে। কিন্তু আমি ছেলে, দুপুরে ঘরের মধ্যে ভাইয়া, ভাবি, আম্মু, আমি, মানে আমরা টোটাল আমরা ঘরে আমরা 4-5 জন লোক, 4-5 জন, তাও বড় বড়, মানে ছোট বাচ্চা নেই, বড় মানুষ। এই 4-5 জনের খাবার আমি একা খেয়ে ফেলতাম। 1 পাতিল ভাত রান্না করতো, 1 পাতিল ভাত আমি এক জায়গায় বসে খেয়ে ফেলতাম। যেই ছেলে আমি মাছ বেছে খেতে পারি না, আমি কাঁটাওয়ালা মাছ বেছে খেতে পারি না, আমার আম্মু সবসময় আমাকে মাছ বেছে খাওয়ায়, সেই ছেলে আমি কাঁটাওয়ালা মাছ আমি চাবিয়ে চাবিয়ে খাচ্ছি। তো প্রথমের দিকে আম্মু প্রথম দিন কিছু একটা মনে করেনি, কিন্তু আমার ব্যবহারে আম্মু একটু খারাপ লেগেছে, যে আম্মু ভেবেছে যে আমি বাজে ব্যবহার করলাম, এইটাই। কিন্তু অন্য কিছু কিন্তু মিন করেনি।
রাতেও সেম, রাতেও যখনই খিদে পেত আমি শুধু জাস্ট গলাটা একটু মোটা করে গম্ভীর করে বলতাম যে খিদে পেয়েছে আমার। আমার প্রথম শব্দটাই থাকতো এটা, আর এইটাই আমি জপতাম যতক্ষণ না আমার সামনে খাবার আসছে, ততক্ষণ পর্যন্ত এইটাই আমি জপতাম যে আমার খিদে পেয়েছে, মোটা গলায়। তারপর রাতে খাওয়া দাওয়ার পর ভাত, মানে রাতে বেশি করে ভাত রান্না করা হতো। আর যেগুলো ভাত বাঁচতো, মানে বেঁচে যেত যেগুলো ভাত, সেগুলো একটা গামলার মধ্যে ঢেলে রাখা হতো যেন ভাতগুলো যেন ভিজে না যায়। যেন ভাতগুলো ভিজে না, মানে একটু ঝরঝরা থাকে। তো সকালে উঠে আবার আম্মু আর ভাবি দেখতো যে পাতিলে ভাত নেই, তরকারির পাতিলও খালি। কে খেয়েছে কেউ জানে না। তো এরকম চলতে থাকলো কয়েকদিন। তো ভাবি আবার আম্মুকে একা ডাক দিয়ে মানে বলছে যে ভাইয়ার কোনো সমস্যা হয়েছে মনে হয়, তাই না? আম্মু বলছে যে আমারও এরকম লাগে, কি সমস্যা হতে পারে? তো রুম তো পাশাপাশি। তো যখন আবার আমার পেট ভরা থাকতো তখন কিন্তু আমি আবার ভালো, সবার সাথে ভালো কথাবার্তা বলতাম, কিন্তু ওই যে একটা হাস্যোজ্জ্বল একটা মুখ যে ছিল, সবার পরিচিত মুখ, ওইটা আর আমি ছিলাম না। মানে আগে যেরকম যদি ফ্রি থাকতাম তাহলে একটু মজা করতাম বা দুষ্টুমি করতাম বা কথা বলতাম, কিন্তু আমার এই চেঞ্জ হওয়ার পর থেকে আমি যদি পেট ভরা থাকতো আমি চুপচাপই থাকতাম, কারোর সাথে একবারই কোনো কথা বলতাম না। আমি বাসায় আমি দুপুরে খাওয়া দাওয়া করতাম। দুপুরে বাসার এক পাতিল ভাত আমি খেতাম। খাওয়ার পর সেখান থেকে আমি কালাপানি 6 নাম্বার লাইনে আমার একটা ফ্রেন্ড মিতা জাকির, ওর বাসায় যেতাম। ওর বাসায় গিয়ে আবার 2 প্লেট ভাত খেতাম, কারণ পরিচিত। তো গিয়ে বলতাম যে আমার খিদে পেয়েছে, ওইখানে ভাত খেতাম 2 প্লেট খেয়ে ওখানে বসতামও না। আমি কিন্তু ওর বাসায় গেলে কিন্তু ওর সাথে আমি কম করে হলো 1 ঘন্টা আমি আড্ডা দিয়ে তারপর আসি। কিন্তু ওই 2-3 দিন ও আমাকে পরে বলেছে, 2-3 দিন আমি ওর কাছে গিয়ে অস্বাভাবিক মানে স্বাভাবিক মানুষ যেভাবে কথা বলে, অ্যাজ এ মানে ফ্রেন্ড যেভাবে আমরা কথা বলি, আমরা ফ্রেন্ডরা তো আমরা একজন আরেকজনকে কথা বলার জন্য তো আর ভাবি না যে ওকে কী কথা বলবো বা কী মনে করবে, এরকম তো ভাবি না, মনে যা আসে তাই বলি। তো যেই 2-3 দিন আমি ওদের 2 জনের বাসায় আমি গেছি, পরে আমাকে বলেছে ওরা যে আমি নাকি অস্বাভাবিক আচরণ করেছি, মানে আমি যাওয়ার পর বলছি খিদে পেয়েছে ভাত খাবো। তো এটা বলার পর নিজেই নাকি রান্নাঘর থেকে প্লেটের মধ্যে ভাত, একদম মানে ভাত খাইনি এখন পর্যন্ত বাসার কেউ, আমি নাকি মানে পাতিলের অর্ধেক পাতিল ভাত আমি খেয়ে ওকে কিছু না বলে আমি চলে আসছি। তারপর আরেকটা ফ্রেন্ড ছিল আমার, ওর বাসায় গিয়েও আমি সেম। তো আম্মু একদিন বলছে যে ওর সমস্যা আছে, আজকে আমি রাতে দেখবো যে আসলে ভাত কে খায়। তো আম্মু আবার চিল্লাচিল্লি করছে বড় ভাইয়ার উপরে যে তুই কি রাতে ভাত খাস? তোর যদি খিদে পায় তাহলে তুই তো আমায় বলতে পারিস, তাই না? পরে বলছে তুমি কি বলো মা, আমি যদি ভাত খাই তাহলে কি আমি তোমায় বলবো না? আর খাবারের জিনিস, এটা কি মিথ্যা কথা বলবো? তো আমায় যখন বলে যে তুই খেয়েছিস, আমি বলি না আমি জানি না। তো এইভাবে তো রাতে আম্মু আমার সাথে ঘুমিয়েছে। তো মানে এটা পরে আমি আম্মুর মুখ থেকে শুনেছি, আম্মু যেভাবে বলল, আম্মু বলছে যে আমার ঘুম তো পাতলা, মানে আম্মু যেভাবে বলছে আমি আম্মুর কথাই আমি ওইভাবেই বলছি, বুঝতে সুবিধা হবে। আম্মু বলছে যে আমার ঘুম তো পাতলা, বিছানায় একটু শব্দ হলে আমার ঘুম ভেঙে যায়। তো আমি মনে হলো যে বিছানাটা একটু লড়ে উঠলো, তখন মনে হয় রাতের 2:15 বাজে। তো আমি যখন চোখটা খুললাম দেখি যে তুই, মানে আমার কথা বলছে যে একটা মানুষ নর্মালি বিছানা থেকে বসতে গেলে কিভাবে বসবে? প্রথম আগে কোমরে ভর দিয়ে
বা হাত দিয়ে বিছানায় ভর দিয়ে তারপরে বসবে, তাই না? তারপরে দাঁড়াবে। কিন্তু আম্মু বলছে যে আমি দেখলাম যে তুই মানে একদম শোয়া থেকে সরাসরি আমি দাঁড়িয়ে গেছি, একদম শোয়া থেকে সরাসরি দাঁড়িয়ে গেছি, আর একদম নিঃশব্দে, মানে কোনো শব্দ ছাড়া আমি 3 কদমে বিছানা থেকে নিচে আসছি। 3 কদমে, মানে খাটটা তো উঁচা ছিল অনেক, কিন্তু 3 কদমে আমি নাকি নিচে আসছি। তো ঘরে একটা ডিম লাইট জ্বলছিল। তো আমি দেখলাম যে তুই খাবারের র্যাগের ওইখানে গেলি, কোনো শব্দ ছাড়া, কোনো শব্দ নেই, খাবারের র্যাগের ওইখানে গেলি, ভাতের যে গামলা ছিল সেই গামলাটা নিচে রাখলি, নিচে রাখার পর তরকারি যে পাতিলটা ছিল সেই তরকারি পাতিলটা এনে ওই ভাতের গামলার মধ্যে ঢেলে দিলি সবটা। তারপর 5 আঙ্গুল দিয়ে, মানে হাত দিয়ে আমরা তরকারি রান্না করার সময় যেরকম চামচ দিয়ে যেমন তরকারিটাকে ঘোটা দেই, লাড়ালাড়ি করি, সেমভাবে তুই হাত দিয়ে এইভাবে মানে ওটা মিলাচ্ছিস, মানে তরকারি ঝোল আর ভাত এভাবে মিলাচ্ছিস। তো আমি ওই সময় একটু ভয়ে ভয়ে আমি বললাম, মানে আমি তো দেখে তো পুরো অবাক, দেখি যে তুই পুরা 5 আঙ্গুল এত বড় বড় লোকমা, মানে একটা মানুষের মুখের যে সাইজ এর চেয়েও দ্বিগুণ সাইজের একটা বড় বড় লোকমা হাত দিয়ে তুলে তুই তোর মানে এমনভাবে খাচ্ছিস যে তোর মুখের মধ্যে তোর 5 আঙ্গুলি ঢুকিয়ে যাচ্ছে, মানে 5টা আঙ্গুলি তোর মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, এইভাবে তুই খাচ্ছিস। আর চোখগুলো অস্বাভাবিকভাবে বড়, মানে বড় বড় করে খাচ্ছিস। তো আমি তো আমার তো আত্মা শুকিয়ে গেছে। আমি ভয়ে ভয়ে শুধু বললাম যে বাবা তোর কি খিদে পেয়েছে? তুই শুধু মোটা গলায় শুধু এইটুকুই বললি, তাছাড়া কিছু না। তা আমি তো সকালে উঠে বলি কই, আমি তো কিছুই করিনি। মানে সকাল আমাকে বলছে যে তুই আজকে রাতে এই করলি। আমি বললাম কখন? আমি তোমার সাথেই তুমি ঘুমালাম, কখন উঠলাম আর কখন খেলাম? আমি তো খাইনি। তো গেল। তো পরে আম্মু ভাইয়ার সাথে বলছে যে ওর একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে এরকম করতে থাকলে পুরা সব যাবে, ওকে মনে হয় রাক্ষস ধরেছে, একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে দোকানের কিচ্ছু থাকবে না। ঘরে চাল কয় কেজি নিয়ে আসবি? বস্তা নিয়ে আসবি, 1 বস্তা চাল খেতে ওর 2-3 দিন সময় লাগবে। ওর ভিতরে রাক্ষস আছে। মানে আম্মু গ্রামের মানুষ এভাবেই মানে বলেছে আর কি। তো ভাইয়া বলছে ঠিক আছে আজকে হবে না, কালকে দেখি, মানে সন্ধ্যার দিকে এই কথা বলেছে। তো সন্ধ্যার দিকে আমি বাসায় আছি, ভাবি টিভি দেখছে, আমি খাটে, মানে টিভি খাটের পাশে, আমি খাটের উপর একা বসা, মানে আমার পাশে কিন্তু কেউ নেই, আর টিভি খাটের পাশে। তো ভাবি আবার চেয়ারের মধ্যে বসে টিভি দেখছে। তো রুমের মধ্যে ওই পাশের রুমে আম্মু আছে, আম্মু কাজ করছিল, কি জানি কাজ করছিল, কাপড় চোপড় গোছাচ্ছিল না কি যেন করছিল এরকম। তো টিভির রিমোটটা ছিল টিভির সামনে, মানে একটা সিরিয়াল দেখছিল আর কি, নাটক। তো এখন আমি বাইরে গিয়ে কি করবো? বাইরে তো আমার কোনো কাজ নেই, তো বাইরে যেতে ইচ্ছা করছিল না, এই কারণে আমি ঘরেই বসেছিলাম। আর আমি এগুলো সিরিয়াল দেখি না, কিন্তু চলছিল এই কারণে আমি দেখছিলাম। তো ভাবিও কিন্তু দূরে বসা, আমিও কিন্তু একদম খাটের একদম মাথায় বসা, আর টিভি কিন্তু খাটের পাশে। হঠাৎ করে টিভি বন্ধ হয়ে গেছে। ভাবি একবার আমার দিকে তাকালো, আমার হাতে তাকালো যে আমার হাতে রিমোট কিনা বা আমি বন্ধ করলাম কিনা। পরে দেখে যে না, আমার হাতে রিমোট নেই, আর আমি যেভাবে বসেছিলাম ওইভাবে বসে আছি। পরে রিমোট খুঁজে রিমোটের দিকে চোখ বুলিয়ে দেখলো যে রিমোট টিভির সামনে। তো যখন রিমোটটা হাতে নিয়ে যখন ওই লাল বাটনে যখন ক্লিক করলো, তখন আবার টিভি অন হলো। তো এই দৃশ্য দেখে ভাবি একটা জোরে চিৎকার দিয়ে যে ও মা গো, এই বলে একটা চিৎকার দিল। চিৎকার দিয়ে আম্মুর কাছে চলে গেল যে ও মা গো, ভাইয়ার কাছে ভূত আছে, ভাইয়ার ভূত টিভি অফ করে দিয়েছে। তা আমি বললাম আমি কি করলাম? পরে বলছে আপনি চোখ দিয়ে টিভি অফ করছেন। পরে বলছে যে মা
বা এইভাবে যদি চলতে থাকে আমি থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব। ভাইয়াকে ফোন দিয়ে বললো যে দেখো আমার না এই ভয় লাগছে খুব, কারণ ভাইয়া কিন্তু যেমন আগের মতো কিন্তু নেই, মুখের মধ্যে সবসময় একটা গম্ভীর ভাব। আমার ভয় করে কখন রাতে যদি এসে যদি গলা টিপে মেরে ফেলে, তখন ভাইয়ার ভাবির ভেতরে ভয় ঢুকে গেছে, আর ভাইয়ার ভেতরে কিন্তু ভয় ঢুকেছে অলরেডি। আর আম্মু তো আমার আসল রূপ তো দেখুক আর না দেখুক, কিন্তু যেইটুকু দেখার ওইটুকু তো দেখে ফেলেছে, সে তো বুঝতে পেরেছে যে আসলে কি আছে আমার ভিতরে। ভাইয়া বলছে যে ঠিক আছে, কালকে এখানে 6 নম্বর লেনে বেগুন ডিলার দিকে, এখন ওই হুজুর নেই, ওখানে একটা জোড়া মসজিদ আছে। ওই মসজিদের বেগুন ডিলার ঢালুর নিচে নামতেই হাতের বাঁ পাশে যে মসজিদটা পড়তো, ওই মসজিদের ওইখানে একটা হুজুর থাকতো। ওইখানে তার একটা দোকানও ছিল, মেসোয়াক, টুপি, আতর এগুলো বিক্রি করতো, আবার তাবিজও দিত। তো অনেক ভালো, ওনার নামে অনেক প্রশংসা করেছে মানুষ যে ঠিক হয়েছে তাবিজ নিয়ে এই। তো বলছে তাহলে ওনার কাছে যাব। তো পরের দিন এর মধ্যে কিন্তু ভাইয়া আর আম্মু বুঝতে পেরেছে যে যদি আমাকে ঠিক রাখতে হয় তাহলে আমাকে খাবার দিতে হবে, আমার পেট ভরা রাখতে হবে। তো ভাইয়া আম্মুকে বলছে যে মা, ওকে যেহেতু কালকে নিয়ে যাব, তো কালকে পর্যন্ত ওকে আটকে রাখার জন্য ওকে খাওয়াতে হবে। তো খাবারের জন্য কোনো কম না পড়ে, 2 পট চালের ভাত রান্না করো, 3 পট চালের ভাত রান্না করো, সেটা দরকার নেই, তুমি প্রয়োজনে 5 পট চালের ভাত রান্না করো, ওর জন্য পেট ভরা থাকে, তা না হলে ঘরের মধ্যে একটা অঘটন করে ফেলবে। তো আম্মু তাই করলো, বড় পাতিল নামালো উপর থেকে, ওইটা ভালো করে ধুইয়ে তারপরেই করলো। রাতে যখন ভাত খেতে বসলাম, তখন সবাই প্লেটে ভাত নিয়েছে, তরকারিও নিয়েছে, কিন্তু আগে আমাকে খেতে বলছে। আর আমাকে একটা বড়, যেটা গ্রামে বলে হাঙ্কি, একটু গর্ত থাকে কিন্তু অনেক ভাত আটে আর কি, ওটার মধ্যে জায়গা নেই অনেক, তো এক এক জায়গায় এক এক নামে ডাকে। তো আমাকে ওই হাঙ্কিতে করে খেতে দিয়েছে। তা আমি তো আরো খুশি যে এটার মধ্যে বেশি খাবার আটবে, আমি খাচ্ছি। ভাইয়া আমাকে বলছে যে মাছ খাবি? আমি কিন্তু কারো দিকে তাকাচ্ছি না, আমি নিজের মতোই খাচ্ছি, আর ওই যে ওই রকম ভাবেই বড় বড় লোকমা দিয়ে খাচ্ছি, কিন্তু চোখ বড় বড় না, নর্মালি খাচ্ছি, চোখ নর্মাল আছে, কিন্তু আমার লোকমাগুলো অনেক বড় বড় হচ্ছে, খাচ্ছি। ভাইয়ার প্লেটের মাছটা আমায় দিল, বাপের প্লেটের মাছটা আমায় দিল। খাওয়া যখন শেষ হলো, তখন আম্মু বললো যে পেট ভরছে আব্বু? তো আমি খালি বললাম ওই মোটা গলা, কারণ ওই দিনের যেদিন থেকে আমার ভিতরে পরিবর্তন আসছে, ওই দিনের পর থেকে আমি কারোর সাথে কথাই বলিনি, হঠাৎ হুটহাট কথা বলেছি, তাও প্রয়োজনে, তাছাড়া কারোর সাথে নাকি আমি কথাই বলিনি ওইরকম। তো আমি হাত ধুয়ে আমি নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়েছি, আর কোথাও না, ওয়াশরুমেও কিছুই না, আমি জাস্ট হাতটা ধুয়ে মুখটা মুছে আমি বিছানায় গিয়ে শুয়ে চোখ বন্ধ করে ফেলেছি। পরে সবাই খাওয়া দাওয়া করেছে। তো পরের দিন সকালে তো যায়নি, আমায় নিয়ে বিকালে আমায় দুপুরে খাওয়া দাওয়ার পর, দুপুরে আমাকে ভরপেট খাইয়েছে। খাওয়ানোর পর ভাইয়া আমায় বলছে যে আচ্ছা জাকির, চল একটু কাজ আছে, ওই বড় খালার বাসায় যাব, ওইখানে দরকার আছে, একটু দাওয়াত দিয়েছে আমাদের, ওইখানে অনেক খাবারের আয়োজন করেছে, পোলাও, মুরগির রোস্ট, এগুলা, গরু আছে। আমি তো খুশি, তো যাচ্ছি আমি। তো খালার বাসা কিন্তু সাগুফতা, এখন বর্তমান নতুন পল্লবী থানার পাশে যে রোডটা গেছে সাগুফতা, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে রিক্সায় করে, তাও রিক্সা দিয়ে আমায় নিয়ে যাচ্ছে বেগুন ডিলার দিকে। আমি বললাম যে খালার বাসা তো ওই দিকে,
পরে বললো না, খালা বাসা চেঞ্জ করছে তো এইখানে আসছে বেগুনটিলায়। আমি বললাম ও। তো যখনই আমি বেগুনটিলার যে উঁচা জায়গাটা, ওইখানে যখন আমি পা দিলাম, পা দেওয়ার সাথে সাথেই একদম সামনে সোজাই তো মসজিদ দুইটা। তো আমি তো ওইখানে যাব না। তো যখন আমি পেছনে ঘুরে দৌড় দিব, তখনই ভাইয়া বুঝতে পেরে আমি জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে আশেপাশের লোকজনকে বলছে একটু ধরেন, ওকে একটু ধরেন, ওই হুজুর কাছে নিয়ে যাব। আমি তো মানে আমাকে কেউ আটকে রাখতে পারে না, আমার শরীরে এত শক্তি। আমি বলছি না, আমি কোথাও যাব না, তোরা কিন্তু সব মরবি, আর ওকেও আমি মারব। তো আমাকে 4-5 জন মিলে ধরে রাখতে পারে না, আরও অনেকে মিলে আমাকে নিচে হুজুরের কাছে আসছে। তো ওই হুজুরের কাছে যখন আসছে, ওই হুজুর আমার দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়েছে শুধু। আমি ওই হুজুরকে বলছি, শোন, তুই যদি বাঁচতে চাস, নিজের জীবন বাঁচাতে চাস, তাহলে তুই কোনো কিছু করিস না, ঠিক আছে? মানে এইভাবে, মানে সরাসরি এভাবে, তুই কোনো কিছু করিস না, আমি ঠিক আছি, পরে বিপদে হয়ে পড়বি, তুই নিজে বিপদে পড়বি, এই পোলারেও মারবি। তো হুজুর যখন মানে কি যেন ফিসফিস করে সূরা পড়ছিল, সূরা যখন পড়ছিল মনে হচ্ছিল আমার শরীরের মধ্যে কেউ মনে গরম তেল ঢেলে দিল, এরকম ভাবে আমার শরীর করছিল। আমি তো মানে ওইখান থেকে আমি চলে আসবো। আমি বলছি, দেখ হুজুর, পড়া বন্ধ কর বলছি, পড়া বন্ধ কর। আমার কিন্তু এখন রাগ উঠছে প্রচুর, আমি কিন্তু এখন তোকে খেয়ে ফেলবো। তো তারপরে হুজুর আমার হাতটা ধরে একটা কি যেন একটা সূরা পড়লো, ফিসফিস করে বিড়বিড় করে, পরে আমার কপালে ফু দিল, মাথায় হাত বুলিয়ে দিল। পরে দেখলাম আস্তে আস্তে আমার শরীরটা একটু হালকা হয়েছে। তারপর আমার মাথায় হাত বুলিয়ে দিল, হাতে মালিশ করে দিল, ঘাড়ে মালিশ করে দিল। আর এর মধ্যে উনি ফিসফিস করে কিছু পড়ছিল, দোয়া কালাম পড়ছিল, পরে আমাকে ফু দিয়ে দিল। তখন দেখলাম আমার শরীরটা আসলে খুবই হালকা হয়ে গেছে। তো হুজুর বলল যে দেখেন, আসলে ওনার সাথে জিন থাকে, তো উনি ওনাদের মাধ্যমে যতটা জানতে পেরেছে, বললো যে দেখেন, এটা যেখান থেকে লেখাপড়া করেছে টাঙ্গাইল কালিয়াতি, এই কালিয়াতি থেকে এটা আসছে। আর এটা হলো মানে এমন একটা পিচাস যেটা ওইরকম কোনো ক্ষতি করবে না, কিন্তু খাইয়ে মারবে। মানে আছে না যে ও খেতে পারে 1 প্লেট বা 1.5 প্লেট, ওকে 5 প্লেট খাওয়াবে, এরকম খাইয়ে ওকে মারবে। তো ও এরকম একটা পিচাস ওকে ধরেছে আর কি। তবে কপাল ভালো যে পিচাসের মধ্যে কয়েকটা শ্রেণীর পিচাস থাকে, যারা মানুষ খায়, মাছ খায়। তো ওকে এই সমস্ত জিনিস ধরেনি, ওকে জাস্ট নর্মালি খাবার খায়, মানুষ যেমন খাবার খায় ওই খাবারই খায়, এরকম পিচাস ধরেছে। তো এই জন্য আপনারা বেঁচে গেছেন, আর তা না হলে খুবই খারাপ অবস্থা হতো। তো যাই হোক, সমস্যা নেই। আপাতত আমি এখন একটা তাবিজ আপনাকে দিচ্ছি। এই তাবিজটা যেভাবেই হোক ওর হাতে 1 মাস বা 1 মাসের অধিক, কিন্তু 1 মাসের নিচে মানে 30 দিনের নিচে চোখে রাখবেন, যে তাবিজটা যেন না হারায়, ও যেন না খোলে। 30 দিন পার হয়ে যাওয়ার পর এই তাবিজটা যদি অটোমেটিক হারিয়ে যায়, তাহলে বুঝবেন যে ঠিক হয়ে গেছে। কিন্তু এই টানা 30 দিন একদম চোখে রাখতে হবে। যদি পারেন তাহলে ভালো, আর না পারলে কিন্তু এরপর আমি কিছু করতে পারবো না। পরে ওনার আবার একটা নিয়ম ছিল যে উনি ওইরকম কোনো কিছু নিত না। মানে আছে না অনেকে টাকা পয়সা একটু বেশি ডিমান্ড করে, এরকম না। উনি মানুষ হিসেবে ভালো ছিল। আর উনি 51 টাকা, তারপর 101 টাকা, 501 টাকা, 555 টাকা এরকম। তো উনি বলছে যে এই তাবিজটার জন্য শুধু আমাকে হাদিয়া হিসেবে 555 টাকা দিলেই হবে। তো দিয়ে যখন ওইখান থেকে আমাকে নিয়ে আসার পর নর্মাল রাতে
আহ, আসলে মেইন রোডের সাথে বাসা তো, সরি। তো যখন আমি ওইখান থেকে আসলাম রাতে, রাতে খেতে বসছি। এখন খাওয়ার সময় তো সবাই আমার দিকে ওইভাবে তাকিয়ে আছে। তো আমি তো তখন তো একদম ফুল সুস্থ। আমি তখন তো আমি আর আমার ভিতরেই আমি আছি, আমার ভিতরে অন্য কিছু নেই। তো আমি বললাম যে, তখন আমি বললাম, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি জীবনে দেখোনি কোনোদিন? তো পরে বললো আচ্ছা ঠিক আছে, তুই খা খা। তো 1 প্লেট ভাত খেলাম, আর 1 চামচের মতো ভাত নিয়েছি। খেয়ে তারপর উঠে আসবো, ওই সময় ভাইয়া বলছে, কি রে খাওয়া শেষ? আমি বললাম, তুমি কি আমি কি রাক্ষস নাকি? কতগুলো ভাত খেলাম, 1.5 প্লেট ভাত খেলাম, আর কি খাবো আমি? আর খেতে পারবো না। পরে তো মানে আম্মুর দিকে তাকিয়ে ভাইয়া দেখলাম একটু মুচকি হাসি দিল। তারপর আমি ওইখান থেকে চলে আসছি। আসার পর আমি ঘুমিয়ে গেলাম। সকালে যখন উঠলাম ওই দিনও নর্মাল, ঠিক আছে। 3 দিন যাওয়ার পরে চতুর্থ দিন সকালে উঠে দেখে খাবার নেই, ভাতের পাতিল খালি, তরকারি পাতিল খালি, কোনো খাবার নেই। তো ভাবি আবার এটা দেখে আম্মুকে জোরে ডাক দিয়েছে যে, মা এদিকে আসেন। তো দেখে যে এই অবস্থা। আম্মু তো সাথে সাথে এসে আমার হাতের তাবিজ খুঁজছে, দেখে তাবিজ নেই। ভাইয়াকে ফোন দিয়ে বললো যে ওর হাতের তাবিজ নেই। ভাইয়া তো রাগারাগি করলো যে, তোমায় বললাম যে ওকে নজরে রাখার জন্য, ঘরের মধ্যে তোমরা থাকো। পরে বললো, দেখো কোথাও হয়তো গেছে, কারণ ও তো রাতে তো ভালো ছিল, আর সকালে তো ঘুম থেকে ওঠার পরে তো এখনো বাইরে যায়নি। তো খোঁজাখুঁজি করলো কিন্তু পেল না। 12টার দিকে, দুপুর 12টার দিকে ভাবি ঘর ঝাড় দিচ্ছিল। তো ঘর ঝাড় দিতে দিতে ওই যে খাটের নিচে ঝাড় দেওয়ার সময় ওইখানে দেখে তাবিজটা। অথচ ভাইয়া ভাবি যেই রুমে থাকতো, ভাইয়া ভাবির খাটের নিচে কিন্তু তাবিজটা ছিল। অথচ আমার রুমই তো আলাদা। ওই সময় তো ভাবি আম্মুকে জোরে করে ডাক দিয়ে বললো যে, মা দেখেন এই তাবিজটা এইখানে কিভাবে আসলো? পরে বললো, সেটা তো বুঝতে পারছি না। তারপর বললো, যাই হোক, এই তাবিজটা ওর হাতে এখনই পরাতে হবে। তো আমার হাতে আবার তাবিজটা পরিয়ে দিল। তো নর্মাল সবসময় চোখে চোখে রাখতো, এমনকি বাসা থেকে বের পর্যন্ত হতে দিত না। বলতেছে, তোর যা লাগবে দিব, সমস্যা নেই। আমি আবার স্মোক করতাম, আমাকে বাসায় সিগারেট পর্যন্ত কিনে দিত, যে নে তুই এইখানেই সিগারেট খা, তাও তুই বাইরে যাস না। সব ফ্যাসিলিটি ওই 1টা মাস। তো 1 মাস পর সব নর্মাল। 1 মাস পরে হুট করে তাবিজ নেই। কোথায় গেল জানে না। তো যেহেতু হুজুর বলেছিল যে 1 মাস পর্যন্ত চোখে চোখে রাখবেন, 1 মাস পর যদি এটা অটোমেটিক নিজ থেকে গায়েব হয়ে যায় তাহলে বুঝবেন বিপদ কেটে গেছে। আর যদি গায়েব না হয়, এমনি হারিয়ে যায়, তাহলে প্রবলেম হবে। তবে আমি এইটাই আপনাদের বলবো যে ওকে 1টা মাস ঘরের মধ্যে রাখেন, ওর যা লাগুক না কেন এনে দেন, ওকে বের হতে দিয়েন না। কারণ এইটা যেই টাইপের খারাপ বদ জিন, আর এরা মূলত ভালোই শক্তিশালী হয়। তো প্রথমবার গেছে কিন্তু ওকে কিন্তু ছাড়েনি। তো আমি যে একটা সময়সীমা দিচ্ছি, সেই সময়সীমার মধ্যে ওকে একটু নজরে রাখুন। তো ওইটা ভেবে ভাইয়া বলেছে, ঠিক আছে যাক, আলহামদুলিল্লাহ, এখন আর কোনো প্রবলেম হবে না। তো তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ঠিক আছি, ভালো আছি। তো রাসেল ভাই আর প্রিয় লিসেনার, এটাই ছিল আমার স্টোরি। আর ভূত এফএম যখন ছিল তখনও ভক্ত ছিলাম, ভূত.com আছে, এখনও ভক্ত আছি এবং সামনেও থাকবো। আর ইনশাল্লাহ আমি রেগুলারই ঘটনা পাঠানোর ট্রাই করব। আসলে কাজের জন্য আসলে হয়ে ওঠে না সময়, তবে যখনই সময় পাই না কেন আমি স্টোরি কালেক্ট করার ট্রাই করি।
ভালো স্টোরি হাতে থাকে না বিধায় আমি দিতেও পারি না। ঠিক আছে রাসেল ভাইয়া, লিসেনাররা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি বহুত.com-এর সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জাকির হোসেন, আসসালামু আলাইকুম।